দেখুন, বিভিন্ন সময় সে ভোট থাক আর ভোট নাই থাক, আমরা দেখেছিলাম বিজেপি নেতৃত্ব তারা বামেদের নিচু তলার দিকে বারবার বার্তা দিয়েছিলেন, বন্ধুত্বের বার্তা, যে তারা যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে তাদের সঠিক ঠিকানা গেরুয়া শিবির মানে বিজেপি। এ তো দিয়েছেন তারা। নিশীথ প্রামাণিক বোধহয় এক স্টেপ এগিয়ে গেলেন। তিনি বললেন বামেরা যে 11-র পর থেকে অভিযোগ করতেন তাদের পার্টি অফিস দখল হয়ে গেছে, সেই দখল অফিসগুলো দখলমুক্ত বিজেপি করে দেবে, কিন্তু বাম কর্মী সমর্থকদের মাথায় রাখতে হবে ভোট যেন নষ্ট না হয়। মানে বুঝতে পারছেন কি ইঙ্গিত দিয়েছেন। এতে একটা দিক গেল। অন্যদিকে অধীর চৌধুরী তিনি তো জিতেই দিয়েছেন মোহাম্মদ সেলিমকে, বলছেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম জিতছেন, কংগ্রেসের ভোট বামের দিকে যাবে। আচ্ছা, নেতারা কি বললেন দেখাই প্রতিবেদনে, কেন বললেন সেটা না হয় আলোচনা করব। দেখুন, বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। 2011-তে রাজ্যে পরিবর্তনের পর থেকে জেলায় জেলায় বামেদের পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। উত্তরের জেলা কোচবিহারেও ছিল একই অভিযোগ। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে বামেদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নিশীথ প্রামাণিক। বামেরা না পারলে তাদের দখল হয়ে যাওয়া কার্যালয় ভোটের পর বিজেপি পুনরুদ্ধার করে দেবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। শাসক দলের অভিযোগ, নিশীথ বিজেপিতে যোগ দেওয়ার পর ভ্যাটাগুড়িতে তৃণমূলের কিছু অফিস দখল করে বিজেপি। নিশীথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শাসক দল। প্রতিশ্রুতিটা একেবারে সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে না, সেই রকম তিনি এটা বলছেন, মানে ওর চরিত্রের সাথে একেবারে মানানসই হয়েছে। তবে কি বামের ভোট রামের দিকে যাওয়ার ইঙ্গিত করলেন নিশীথ? এই প্রশ্ন নিয়ে যখন নানা চর্চা, তখন পার্টি অফিস ফেরানোর বার্তা নিয়ে বামেরা কি বলছে? ওর কোনো শুভেচ্ছার কোনো দরকারও নেই, কোনো কারণও নেই। আমাদের পার্টি অফিস কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি। ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে, এটা 2024 সাল। নিশীথের বাম বার্তা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। এদিকে বাম কংগ্রেসের সমঝোতা নিয়ে বেজায় আশাবাদী অধীর চৌধুরী। বলে দিলেন এবার কংগ্রেসের ভোট যাবে বামেদের ঝুলিতেই। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, বামেরা যদিও পার হয়ে গেছে ওই ফেজ, যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। অধীর চৌধুরীর জেলাতেই এবার মসৃণভাবে বাম কংগ্রেস সমঝোতা হয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর সেলিমের জয় নিয়ে রীতিমতো প্রত্যয়ী অধীর। মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন, অনেকে এটা নিয়ে সমালোচনা করেনি। কারা করে যায় না, মোহাম্মদ সেলিম জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম। সেলিমের হয়ে অধীর ব্যাটিং করলেও দুই দলের অতীত সম্পর্ক মনে করিয়ে দিয়ে খোঁচা দিয়েছিল তৃণমূল। যদি সিপিএম এর ফাঁদে অধীর চৌধুরী পড়ে, তাহলে এই সিপিএম দীর্ঘ 34 বছর যেভাবে কংগ্রেসের অত্যাচার অবিচার করেছে, সেই সিপিএম কে মুর্শিদাবাদের মানুষ 1 ইঞ্চি মাটি ছাড়বে না, ভোটও দেবে না। তো অধীর চৌধুরী যদি সিপিএম এর প্রেমে পড়ে থাকে, তাহলে উনাকেও আবার গোল করে দেবে। 19-এর লোকসভা থেকে 21-এর বিধানসভা নির্বাচন, প্রতিটি ভোটেই দেখা গেছে বামেদের ভোট যতটা কমেছে ততটাই বেড়েছে বিজেপির। সেই প্রবণতা কি এবারও থাকবে, নাকি বাম কংগ্রেসের সমঝোতা ঘিরে তৈরি হবে নতুন সমীকরণ? ভোটবঙ্গে জল্পনার শেষ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা যাব আলোচনায়, অতিথিরা রয়েছেন, তবে তার আগে আপনারা যে প্রশ্ন পাঠিয়েছেন একবার দেখে নেই। বিগ ওয়ালে পিসিআর দর্শকদের প্রশ্ন। অভিরূপ হালদার তুফানগঞ্জ প্রশ্ন করেছেন, লোকসভা বিধানসভার মতন এবারও বামের ভোট রামে, প্রশ্ন করেছেন তিনি। সপ্তর্ষি নস্কর কান্দি থেকে প্রশ্ন করেছেন, সেলিমের হয়ে অধীরের সওয়াল, তারপরও কংগ্রেসের ভোট যাবে কি বামে?
যাই একে একে অতনুকে দিয়ে শুরু করি। অতনু, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, অফিসিয়ালি কোনো নেতা বলেননি জোট হয়েছে, কিন্তু সমবায় নির্বাচনগুলোতে দেখেছিলাম স্থানীয় স্তরে যারা নিচু তলার বাম এবং বিজেপি কর্মীরা একসঙ্গে লড়াই করেছেন তৃণমূলের বিরুদ্ধে, কোথাও কোথাও জিতেওছেন তারা, সেলিব্রেট করেছেন তারা। আজকে নিশীথ প্রামাণিকের এই বক্তব্যের পর আপনারা আপনাদের ভোট ধরে রাখতে পারবেন? দেখুন, নিশীথ প্রামাণিক বলার সময় বললেন যে উনি কী নাকি করবেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন, এবং বললেন যে তৃণমূল বিরোধী লড়াইয়ে নাকি বিজেপির হাত শক্ত করার ইত্যাদি ইত্যাদি বার্তা। আচ্ছা, আপনি বলুন, তৃণমূল বিরোধী লড়াই বিজেপি লড়বে? বিজেপির যে ভদ্রলোকই তৃণমূল বিরোধী লড়াই কথা বললেন, 2019 সাল অব্দি উনি হচ্ছেন তৃণমূল ছিলেন, বিজেপির সহ সমস্ত বিরোধীদের হচ্ছে ওনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ ছিল। এক বিজেপি, তার উত্তর কলকাতার ক্যান্ডিডেট তৃণমূল থেকে ধার করা, তার দলের হচ্ছে গিয়ে বিরোধী দলনেতা তৃণমূল থেকে ধার করা, তার দলের সভাপতি নিন্দুকেরা বলে নাকি তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত ছিলেন। একটা গোটা দল তৃণমূল থেকে ভাড়া করা লোকজন নিয়ে হচ্ছে লড়ছে, আর কেউ যদি আশা করেন যে সেই দলটা তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে, তাহলে তারা হচ্ছে দিবাস্বপ্ন দেখছেন, সে স্বপ্ন ভেঙে নেওয়া উচিত। আমরা বলছি, আমরা যে কটা সিটে ক্যান্ডিডেট এখন অবধি দিয়েছি, 42টা সিটে তৃণমূল এবং বিজেপি বিরোধী মানুষের সর্বাত্মক জোট হচ্ছে গিয়ে সেখানে গঠিত হবে। মানুষের সর্বাত্মক জোট নিয়ে আমরা লড়বো। এই নিজেদের কবজির জোরে আমরা নিজেদের পার্টি অফিস নিজেদের দখলে রাখবো, পার্টি অফিস থেকে বুথ আমরা হচ্ছে নিজেদের কবজির জোরে সামলাবো। নিশীথ প্রামাণিকের মতো 2 পয়সার ভাড়া করা, আজকে দল বদলু কালকে দল বদলু, উনি বরং ওনার মতো আরেক দল বদলু আছেন উত্তরবঙ্গে, উদয়ন গুহ, তার সঙ্গে পোষালা পরামর্শ করতে পারেন কখন কোন দলে যাবেন কি না যাবেন। বামেদের নিয়ে ওনাদের দুশ্চিন্তা না করাই উচিত, না করাই ভালো। আমরা আমাদেরটা নিজেরা বুঝে নিতে পারি, সেই ব্যাপারে যথেষ্ট সক্ষম হই আমরা হচ্ছে নির্বাচনে লড়ছি। দেবজিৎদা, এর আগে তো আমি শুরুতেও বললাম যে বিভিন্ন সময় বিজেপি নেতৃত্বকে আমরা দেখেছিলাম, তারা বলেছেন যে আপনারা যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে চান, নিচুতলায় বাম মনস্ক যারা আছেন, তাহলে সঠিক জায়গা হচ্ছে, সঠিক ঠিকানা হচ্ছে বিজেপি। কিন্তু আজকে নিশীথ প্রামাণিক যে কথা বললেন, সেটা অনেকে বলছেন তো অনেকটাই বিনিময় প্রথার মতন হয়ে গেল। দেখুন, বামেরা পরীক্ষিত এবং পরিত্যক্ত, মানুষের দ্বারা পরিত্যক্ত। এই মুহূর্তে বামেরা আর কোনোভাবে প্রাসঙ্গিকতাই নেই। বামেদের কর্মী আছেন, এটা ঘটনা, কিছু ক্ষেত্রে আছেন। বামেদের সমর্থক যে ভিত্তি, সেটা পুরোপুরি নেই। থাকলে এই এতগুলো নির্বাচনে একটাও আইনসভায় কোনো রকমভাবে ছিটে ফোটাও বাম নেই। আমাকে একটু তুমি যখন বলেছো ভাই, আমি একবারও বলিনি। অনেক তো 42টা আছে লোকসভা আসন, প্রায় 250-র ওপর তোমার 300-র কাছাকাছি বিধানসভার আসন। কোথাও বামেদের কোনো পা রাখার জায়গা নেই। একমাত্র যদি আইএসএফের যে সাম্প্রদায়িক ভোট, তাই সেটা যদি এক কাট্টা না হতো, তাহলে ওই আইএসএফের একজন আছে আমরাও ভালো আছি, এটা ওরা বলতে পারতেন না। আর দ্বিতীয়ত, বায়রন বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি অদ্ভুত ঘটনা ঘটেছে। অর্থাৎ জিগির তুলে, উন্নয়নের জিগির তুলে বায়রনও চলে গেছিল তৃণমূলের দিকে। আমি যেটা বলতে চাইছি সেটা পরিষ্কার। প্রথম কথা হচ্ছে বিশ্বাসযোগ্য বিরোধিতা। এই রাজ্যে যোগ্যতা কার আছে? বামেদের আছে, বিরোধিতা করার নেই। কেননা এই দরজাগুলো খোলা, অর্থাৎ লাল পার্টির এইসব বিভিন্ন লোকাল কমিটি, জোনাল কমিটি দরজাগুলো খোলা, তারপরে গণশক্তিতে আঠা লাগানো ইত্যাদি করার জন্যই তো বিমানবাবুকে গিয়ে ফিশ ফ্রাই খেতে হয়েছিল নবান্নে। এ কথা তো আমরা ভুলবো না। কিন্তু আমার কথা, বাবা আমাকে একটু বলতে দাও। আমি ছিলাম, থাকবো কি করে? আমি তো ফিশ ফ্রাই খেতে যাবো না। আমার কথা হচ্ছে খুব প্লেন অ্যান্ড সিম্পল। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের প্রাথমিক শর্ত। কোনো রাজ্যে এইরকম মারামারি হয় না। যে জিনিস বাম আমলে হয়েছে, তারপরে তার থেকে কয়েকশো গুণ বেশি করে এই তৃণমূল আমলে হচ্ছে। এর থেকে আমাদের বেরোতে হবে। যে সব রাজ্যকে আমরা বলতাম ওরা পিছিয়ে থাকা রাজ্য, যেরকম ইউপি, বিহার, এদের কথা বলতাম, তারাও এখন অন্তত ডেমোক্রেসিতে ভোটকে সত্যি সত্যি উৎসবে পরিণত করেছে। কিন্তু আমাদের এখানে দেখা যায় লুঙ্গির তলা থেকে ম্যাসকট বেরিয়ে আসছে, পাইপ নিয়ে লোক দৌড়চ্ছে, 4টে বোমা পড়ছে। এগুলো তো কোনো কাজের কথা নয়। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি দরকার। এবং তার জন্য বামেরাও, বামপন্থার বিরুদ্ধে আমার ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে, কিন্তু তারাও যদি করে। মৃত্যুঞ্জয়ের কাছে একটু যাই। মৃত্যুঞ্জয়, দেখুন, এটা তো খুব পরিষ্কার যে ভোটার কারোর কেনা নয়। আজকে তৃণমূল কংগ্রেসের 2011 সাল বা 2009 সাল থেকে যারা ভোট দিয়েছেন, হয়তো সেই মানুষগুলো 2008 পর্যন্ত বামেদেরকে ভোট দিয়েছেন, কারণ মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে এখানে ভোট দেবে না। আজকে যদি আপনাদের বিরোধী ভোটগুলো এক জায়গায় পড়ে, যেটা বিভিন্ন সমবায় নির্বাচনে পড়েছে, তাহলে সেটা কি আপনাদের জন্য দুশ্চিন্তার কারণ নয়? দেখো, আমরা জানি আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরি ঘিরি, গাহিবি গান, এটা তো চলছে।
সমবায় নির্বাচন কেন, নন্দকুমারে সমবায় নির্বাচন হয়েছে, জেতার পরে একসাথে মিষ্টি মুখ করছে, কেউ লাল আবির খেলছে, কেউ গেরুয়া আবির খেলছে, আমরা তো দেখেছি টিভির পর্দায়। কিন্তু তারপরে মানুষ যখন ভোট দেয়, একটা দুটো সমবায় নির্বাচন নিয়ে তুমি যেটা বলছো সেটা নিয়ে তো আর বিচ্ছিন্ন ঘটনা। এখানে নিশীথ প্রামাণিক কি বলছেন, কোথায়, আমরা এই পার্টি অফিস দখলের রাজনীতি করি না। সুজনবাবু বলতে পারতেন যে পার্টি অফিস কোনটা দখল হয়েছে, বলেননি। আমরা এই রাজনীতিটা করি না। কিন্তু নিশীথ প্রামাণিক বলছেন যে বামেদের মানে পার্টি অফিস বিজেপির মিটিংয়ে, সেখানে দেখলাম হাততালির একটা আওয়াজ শুনতে পেলাম। কারা হাততালি দিচ্ছে? বামেদের সোশ্যাল মিডিয়াতে যা বড় বড় লেকচার আর যারা যারা লোক দেখা যায়, ব্রিগেডে দেখা যায়, সেই টোটাল ভোটটা গিয়ে তুমি সারা পশ্চিমবঙ্গের ভোট যোগ করো। আর সোশ্যাল মিডিয়ায় বামপন্থীরা যারা আমাদের তৃণমূলের মানে গালাগাল করছে, রোজ গালাগাল করছে, তাদের ভোটটাকে যোগ করবে, দেখবেন একসাথে নেই। এই যে বামপন্থীদের বিচারিতা, যে ভোটটা শিফট করে দেওয়া, বামটা রাম হয়ে যাওয়া শুধু মাঝখান থেকে, এটা তো আমরা পশ্চিমবঙ্গে দেখেছি না। সেটাই তো প্রশ্ন, যে সেটা কি আপনাদের মাথা ব্যথার কারণ? আমাদের কোনো মাথা ব্যথা নেই, রেজাল্ট আসলেই দেখতে পারবে। আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যাতে তারা প্রার্থী দিতে পারছে না, এখনো আসানসোল ডায়মন্ড হারবারে দিতে পারেনি। আর অধীরবাবু ওনার দেখালে প্রতিবেদনে, অধীরবাবু মানে স্বাধীন ভারতবর্ষে এরকম অযোগ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আর ভারত মানে পশ্চিমবঙ্গ দেখেনি, যার সময় অ্যাসেম্বলিতে শূন্য হয়েছে। কারা যোগ্যতা বিচার করছে, কারা দেখেনি তো, শূন্য হয়েছে। স্বাধীন ভারতে শূন্য হয়েছে, কংগ্রেস তো অধীরবাবুর বেলায় শূন্য হয়েছে, এটা তো লেখা থাকবে, ইতিহাসের পাতা তো লেখা থাকবে। কংগ্রেস প্রথম শূন্য হয়েছে কার বেলায়? অধীর চৌধুরীর বেলায়। অধীর চৌধুরী না হলে এই বামফ্রন্টের কাছে অত্যাচারিত সব ছেড়ে দাও। গত বছর মুর্শিদাবাদ মানে সিটে দ্বিতীয় কে হয়েছিল? আবু হেনা, কংগ্রেসের প্রার্থী। সেই সিটটা বামফ্রন্টের মোহাম্মদ সেলিমকে দেয় কি করে? কংগ্রেসটাকে বেচে দিচ্ছে এই অধীরবাবুর মতো দালালরা। নাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, না হলে কংগ্রেস শূন্য হয়, কংগ্রেস শূন্য হয়। আজকে চন্দনদাদের জন্য দুঃখ লাগে, যারা সিপিএম এর সাথে লড়েছে, এই অধীরবাবুর মতো কিছু দালালদের জন্য আজকে সিপিএম কে ডিফেন্ড করতে হয়। আলোচনা প্লিজ, আলোচনা ভালো হচ্ছে না। না না আসবো আমি, আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। আরে আলোচনা হোক না। চন্দনদা কংগ্রেসকে, আরে কংগ্রেসকে আক্রমণ করছেন তো, কংগ্রেস কি বলে শুরুক আগে। এত কথা বলার পরে আমি জাস্ট কয়েকটা সাম আপ করবো, একটু সময় দিও, মানে খুব বেশি সময় চাইবো না। একটা স্ট্যাটিস্টিক্স, তার মধ্যে আমিও ইনভলভ ছিলাম। 98 সাল থেকে গত বছর পর্যন্ত 2023 3661টি কংগ্রেস অফিস তৃণমূলে তো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যে প্রসঙ্গটা এই মুহূর্তে তুললে, নিশীথ প্রামাণিক যে শব্দ ব্যবহার করছেন, এই ইলেকশনটা লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশন কাকে ইলেক্ট করবে? এমপি। ফর্ম করেছে গভর্নমেন্টকে বিজেপি। পার্টি অফিসগুলো এখনো ফিরিয়ে দিতে হয় কেন? প্রশ্ন তো এখানে তো। রাজ্যের ইলেকশন নয়, এখন এই প্রমিসটা কেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাম এবং কংগ্রেসের যে জোট সারা পশ্চিমবাংলা জুড়ে যে ঝড় তুলছে, পরিষ্কারভাবে বলি, বিশেষত কয়েকটি পকেটে, তার মধ্যে সরাসরি অধীরবাবু যেটা বললেন যে ওখানে মোহাম্মদ সেলিম জিতে গেছেন, এই বললেন তো, দ্যাট ইজ কনফার্ম। আজকে অক্সিজেন পেতে হচ্ছে এই অধীরবাবুকে আক্রমণ করে। একটি মাত্র সিট 72,000 ভোটকে ওভারল্যাপ করেছিলাম, তাকে কিনে নিয়ে বাধ্য করেছে। আরেকটা কথা বলেছেন চন্দন, বাধ্য করেছে গণতন্ত্রের প্রতি মর্যাদা। সময় দেব মৃত্যুঞ্জয়, আমি সময় দেব, আমি সময় দেব তো, দাঁড়াও আমি বিধানসভা ফেস করতে পারবো, আমি সময় দেব। চন্দনদা, যেহেতু চন্দন ঘোষ চৌধুরী শুরুতেই বললেন যে আমি এখানে বিশ্লেষক কংগ্রেসের থেকে, না না আমি বলিনি, আমি বিশ্লেষক হিসেবে আসিনি, আমি এসছি বেশ মুখপাত্র। আমার প্রশ্ন হচ্ছে, অধীরবাবু আজকে বললেন যে সেই দিন চলে গেছে যেদিন আমরা প্রশ্ন করেছিলাম, সৌরভবাবু আমাদের সহকর্মী প্রশ্ন করেছিল যে কংগ্রেসের ভোট তো বামেদের কাছে যায়নি, অধীরবাবু বললেন সেটা অতীত। মানে হঠাৎ কি এমন ঘটলো যে সেদিনের পরিস্থিতি আজকের পরিস্থিতির পার্থক্য? দেখো, 2016-তে আমাদের প্রথম অ্যালায়েন্স হয়। আমাদের সেই অ্যালায়েন্সে ঠিক 77টা সিট এসেছিল। ইন্টারেস্টিং, 2021-এ 77 উল্টে গেছে। সেখানে আমরা ছিলাম 44। এখন এক্ষেত্রে যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন খুব স্বাভাবিক, কারণ আমরা সাধারণত 92-93টা সিটে ক্যান্ডিডেট দিয়ে 44টা, সেক্ষেত্রে আমাদের দ্বিগুণ প্রার্থী দিয়ে লেফট পেয়েছিল সেই মুহূর্তে 29টা কি 33টা। বাই দি ওয়ে, ক্যালকুলেশনটা এটাই হয়েছে যে বহু ভোট হয়তো কংগ্রেসের দীর্ঘকালীন বামের বিরুদ্ধে লড়াই করা, তারা হয়তো সে ভোটটা দেয়নি। কিন্তু তৃণমূলকে দেখার পর আর বিজেপির ক্যারেক্টারকে অ্যানালাইজ করার পর আজকে যে ইয়াং ব্রিগেড, তারা বাম কংগ্রেসের সমতা বা উন্নয়নের
স্বার্থে ভোটটা তাদের দেবে, এটাই আশা করা যায়। মৃত্যুঞ্জয়, আমরা সবাই রাজনীতি করছি, এটা রাজনৈতিক কর্মী, আমরা তো রাজনৈতিক দলটা করি, আমরা তো কোনো এনজিও করি না শুধুমাত্র। তাহলে আজকে আসন সংখ্যাটা লোকসভায় বা বিধানসভায় আসন সংখ্যাটা মেন, যেখানে কংগ্রেসের মানে সভাপতি জানেন, প্রদেশ কংগ্রেস সভাপতি যে ওই সিটটা জেতা সিট, উনি জিততে পারবেন, মোহাম্মদ সেলিমকে ছাড়বে কেন? আর দ্বিতীয় হয়েছিল, আমি তো আবার বলছি চন্দনদাকে, দ্বিতীয় হয়েছিল গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী আবু হেনা, তাহলে ওই সিটটা ছাড়বে কেন? তার মানে আমি তো বলছি উনি বেঁচে দিচ্ছে বামফ্রন্টের। কেন ছাড়লো? গত লোকসভায়, গত বিধানসভা নির্বাচনের আগের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে কংগ্রেসের পার্সেন্টাইলটা বেশি ছিল, আমরা তো লেফটকে ছেড়েছি এবার। মানে আমি পার্সেন্টেজের, যদি অতীতের পার্সেন্টেজকে বিচার করা যায়, তুমি জানো বিজেপি আসার আগে ওখানে কিন্তু একটা স্ট্রং হোল্ড কংগ্রেসের বিভিন্ন সভায় উত্তরবঙ্গের বিভিন্ন পকেটে ছিল। ধূপগুড়িতে আমরা গিয়েছিলাম। আমরা কেন, সমতার একটা প্রশ্ন, জোটের একটা প্রশ্ন, আলোচনার একটা প্রশ্ন থাকে, এটা তৃণমূল বুঝবে না। এটা 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 কৃষ্ণ কল্যাণী ছাড়া কি ওখানে কেউ ছিল না? তৃণমূল তো ভালো ভোট এনেছিল, রায়গঞ্জে কেন দেওয়া হলো? এই প্রশ্নগুলো উঠতে পারে। দেবজিৎ অনেক বলার চেষ্টা করছেন, দেবজিৎদার কাছে সরাসরি। দেবজিৎদা, আর প্লিজ প্লিজ, ছোট্ট করে একটা কথা, যে জোটের রাজনীতি পরিত্যক্ত হয়েছে এটা বোঝা গেছে। একটা সময় জোট রাজনীতি করে ওনারা কিছু সিট পেয়েছিলেন দুপক্ষই, কিন্তু তারপরে বাংলার মানুষ জোট রাজনীতি পরিত্যাগ করেছেন এবং কি বলেছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান, হয় তৃণমূল নইলে বিজেপি। এই বাইনারি তো বিজেপি, কংগ্রেস, সিপিএম বা তৃণমূল গিয়ে ঠিক করেনি, বাংলার মানুষ ঠিক করেছেন। বাংলার মানুষের এই রায়কে আমরা মান্যতা দেব না, আমরা ছুঁড়ে ফেলে দেবো, যেহেতু আমরা অন্য রাজনৈতিক দল বা কোনো কিছু করি। এটা তো নয়, সোজাসুজি। কেননা বাংলার মানুষ কি দেখেছেন? বাংলার মানুষ কি দেখেছেন? বাইরনকে যেখানে ভোট দিয়েছে, জিতিয়েছে, সেটা তো বাংলার মানুষই ভোট দিয়েছিল, কিন্তু বাংলার মানুষ এটা দেখেছে যে বাইরনকে ভোট দেওয়ার পরে বাইরন সরাসরি তৃণমূলে যোগ দেবেন। এবারে অনেক সময় বলবেন যে আমাদের অনেক লোক যোগ দিয়েছেন, বিজেপির অনেকে দলত্যাগ করেছেন। তাহলে আমি একটা প্রশ্ন করে নিই, আপনি যে কথা বললেন বাইনারি বঞ্চিত, আপনি যে বাইনারির কথা বললেন 2021 পর্যন্ত ধরে নিলাম সেই বাইনারি, এখনো আমি বলি প্রশ্নটা করি, 21-এর পর থেকে পঞ্চায়েত নির্বাচন, 21-এর পর থেকে পুরসভা নির্বাচন, সেই পুরসভায় আমরা দেখেছিলাম বামেরা, মানে যাদের বিরোধিতা নিয়ে আপনারা বিশ্বাসযোগ্যতা দিয়ে প্রশ্ন তুললেন, সেই বামেরা একটা পুরসভা দখল করেছে, সেই কংগ্রেস ঝালদা একটা পুরসভা দখল করেছে, সেখানে আপনারা কোথায় আচর? আমি আবারও বলছি, পুরসভা দখল যেখানে করেছেন সেই তুলনায় আমাদের পুরসভাতে সিট বেড়েছে, 1 নম্বর। 2 নম্বর ভোট বেড়েছে, 2 নম্বর ভোট বেড়েছে। 3 নম্বর, আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনি এখানে বলুক বা আমরা এখানে ঠিক করি বা না করি, মানুষ তৈরি, মানুষ এখন ঠিক করবে শেখ শাহজাহানকে ভোট দেবে নাকি জাস্টিস গাঙ্গুলিকে ভোট দেবে। খুব পরিষ্কার ব্যাপার যে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন। 77 জন এমএলএ ছিল, দেবজিৎ দাসকে দাঁড়িয়ে বলতে হবে না কতজন এমএলএ আছে। কৃষ্ণ কল্যাণীর দেয়াল হচ্ছে গিয়ে বিজেপির চিহ্ন আঁকা, তার পাশে হচ্ছে গিয়ে জোড়া ফুলের চিহ্ন দিয়ে হচ্ছে আবার কৃষ্ণ কল্যাণীকে লিখতে হচ্ছে। মানুষ আজকে খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং দায়বদ্ধ মানুষ, নিজের ঘর বাঁচানোর জন্য এ রাজ্যে তৃণমূল, দেশে বিজেপি, দুটোকেই হারাতে হবে। দুই ফুলের বিরুদ্ধে হচ্ছে আমাদের যৌথ আন্দোলন। আলোচনা শেষ করব, তবে আলোচনার মধ্যে যে জিনিসটা একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম শেষের দিকে, দেখুন একটা বিষয় খুব পরিষ্কার, মুর্শিদাবাদে কিন্তু আইএসএফও প্রার্থী দিয়েছে, অধীরবাবু কিন্তু আইএসএফকে ধরাছোঁয়ার মধ্যেই রাখলেন না, মানে আইএসএফ যে ওনার কাছে ঠিক এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেননি বা তাদের সংস্পর্শে আসতে পারেননি বোধহয়, সেটাই পরিষ্কার করে দিলেন সেলিম বাবুর কথা বলে।